আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হাসান, সাসকাচুয়ান কানাডা থেকে। তো আজকে আমেরিকাকে নিয়ে একটা প্রেডিকশন করব। এক নম্বর ব্যাপার হচ্ছে যে আমি কোনো ইকোনমিস্ট না, আগে বলে রাখি। আমি কোনো এক্সপার্টও না, তবে হ্যাঁ আমি চোখ কান খোলা রাখি। আমি যদি পারে নিউজ টিউজ দেখি আর কি, চিন্তাভাবনা করি, ইত্যাদি করি। তো সেইগুলার বেসিসে আমি একটা ছোট্ট একটা প্রেডিকশন করার চেষ্টা করব যে আসলে আমেরিকার সামনে 3 থেকে 6 মাসের মধ্যে বা বছরখানেকের মধ্যে কি ঘটতে পারে। যদিও এই প্রেডিকশন যদি না মিলে তাহলেই ভালো আসে, যে না ফলে আর কি। এবং এটাও হইতে পারে আমার প্রেডিকশন পুরো ভুলও হইতে পারে, সেটা হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, এখন যেটা আমেরিকাতে এটা হচ্ছে, কিছুদিন আগে ছোটো ছোটো সিমটম দেখা যাচ্ছে আর কি। তো সিমটমগুলো বলি। যেমন একটা সিমটম হচ্ছে যে লস অ্যাঞ্জেলসের পোর্ট পুরো খালি, মানে এই পোর্টে যতগুলো শিপ ভিড়ার কথা শিপ ভিড়তেছে না, কেননা চায়না থেকে আমেরিকান ইম্পোর্টাররা মালপত্র আনতেছে না। এটা গেল একটা পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে অলরেডি ট্রাম্প আসার পরে এই কয় মাসেই আমেরিকার ইকোনমি কত পার্সেন্ট জানি শ্রিঙ্ক করছে, আমার ঠিক খেয়াল আসতেছে না, মানে 1%-এরও কম। এখন বলতে পারেন যে 1%-এর কম, এটা তো আসলে খুব বিগ ডিল না, কিন্তু আসলে আমেরিকার মতো ইকোনমির জন্য এটা বিগ ডিল। 1% কম মানেও আসলে অনেক বড় একটা ভলিউম। যাই হোক, আসলে ব্যাপারটা কী ঘটতেছে ট্রাম্পের ট্যারিফের জন্য। ট্রাম্পের ট্যারিফের জন্য যেই জিনিসগুলো ঘটতেছে, একটা হচ্ছে যে ট্রাম্প ট্যারিফ দিয়েছে মোটামুটি 1-1.5 মাস আগে। তো এবং চায়না থেকে আমেরিকাতে জাহাজ যাইতে সময় লাগে প্রায় 35-40 দিনের মতো সময় লাগে। সো আলটিমেটলি ওই ট্রাম্প ট্যারিফ দেওয়ার পরে খুব বেশি জাহাজ আসলে আমেরিকাতে এখনো পৌঁছায় নাই। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যে ট্রাম্প ট্যারিফ দিবে যখন করতেছিল, তখনই আমেরিকান ইম্পোর্টাররা বা প্রডিউসাররা ইত্যাদি, যেমন আমি অ্যাপেলের কথা জানি যে তারা প্রচুর পরিমাণে প্রোডাক্ট তারা হোল্ড করছে, মানে তারা স্টক করে রাখছে। তো সেগুলো তারা এখন ছাড়তেছে। আর 3 নম্বর ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকান ইম্পোর্টাররা, তারা যারা চায়নাতে জিনিসপত্র প্রডিউস করে, তো তারা তাদের জিনিস আমেরিকাতে আনতেছে না। ব্যাপারটা বুঝাই দিই। ধরেন আমি একজন আমেরিকান ব্যবসায়ী, আমি খেলনা বিক্রি করি। তো আমি চায়নাতে মানে চায়না থেকে আমি খেলনা আনি। তো তো আমি চায়নাতে 5 কন্টেইনার খেলনা আমার আছে। এখন ওই 5 কন্টেইনার আমি আমেরিকাতে জাহাজে করে আনি সেল করব। এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে আমি জানি যে এখনই যদি আমি 5 কন্টেইনার নিয়ে আসি এবং আমেরিকার মাটিতে আসার সাথে সাথে প্রতিটা খেলনার দাম 145% বাইরে যাবে ট্যারিফের জন্যে। তো সেই জন্য আমি যেটা করতেছি, আমি ওখানে ভাড়া টাড়া দিয়ে আমি খেলনা আনতেছি না, আমি এটা চায়নার পোর্টে রেখে দিচ্ছি খেলনা। এই জন্য চায়নার পোর্টগুলো হয়ে যাচ্ছে ওভার ক্রাউডেড, প্রচুর পরিমাণে কন্টেনার জ্বলতেছে, আর আমেরিকার পোর্টগুলো মানে থাকতেছে ফাঁকা হয়ে। তো কিন্তু এই ব্যাপারটা হয়তো একসময় সম্ভব হবে না, একসময় হয়তো আমি জিনিস নিয়ে আসবো। যাই হোক, এখন এই সব মিলা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমেরিকার মানুষজন হয়তো বা ধাক্কাটা ভাবে বুঝতেছে না, কিন্তু হয়তো খুব শিগগিরই বুঝবে, মানে মাস খানেক বা মাস 2 বা মাস 3-এর মধ্যে হয়তো বা ধাক্কাটা বুঝবে। হঠাৎ করে একটা দেখবে জিনিসপত্রের দাম অনেক বাইরে গেছে। এখন জিনিসপত্রের দাম যখন অনেক বাইরে যাবে, 100%, 145%, 200% এরকম যে বাইরে যাবে, তখন ব্যাপারটা কি ঘটবে? তখন যেটা ঘটবে সেটা হচ্ছে যে মানুষ কনজিউম করবে কম। এ ব্যাপারে মাথায় রাখতে হবে যে আমেরিকা হচ্ছে গিয়ে একটা কনজিউমার কান্ট্রি, মানে এদের অর্থনীতি টিকেই আছে হচ্ছে কনজিউম করার উপরে। এরা জিনিসপত্র আমেরিকার ভিতরে খুব কমই বানায়, আর যাও বা বানায়, যা আর কি বানায় তাও হয়তো বা খুব হাইটেক বা ধরেন ওয়েপেন সেগুলো হয়তো বা বানায়, মানে সাধারণ ডে টু জিনিস, ডেইলি ইউজের জিনিস বা সাধারণ কনজিউমার গুড, তো এগুলো হয়তো বা এগুলো তারা খুব একটা বানায় না। এটা একটা বড় সমস্যা। এখন আর আমেরিকান ব্যবসায়ীরাও যেটা করে যে তারা আমেরিকাতে ব্যবসা করলেও আসলে জিনিসগুলো বানায় না চায়না থেকে। এনিওয়েজ, তো যেহেতু পুরো সোসাইটিটা হচ্ছে কনজিউমারের উপরে, মানে কনজামশনের উপর ডিপেন্ডেন্ট, তো সেজন্য কনজামশন যদি কমে যায় তাহলে কি হবে? কনজামশন কমে গেলে সেল কমে যাবে, সেল কমে গেলে মানুষের চাকরি যাবে, প্রচুর পরিমাণে পাবলিক লেড অফ হবে, প্রচুর পরিমাণে পাবলিককে তারা লে অফ করবে, ব্যবসাগুলো ছোট হয়ে যাবে, ইকোনমি ছোট হয়ে যাবে।
এখন মানুষ যখন লেড অফ হবে তখন তারা তখন তাদের কি হবে? তখন তাদের যেটা ঘটবে যে অনেকে মর্গেজ দিতে পারবে না। আমেরিকার সাধারণ মানুষদের মাথার উপর বিশাল পরিমাণে ডেট, মানে হচ্ছে ঋণ। মর্গেজ দিতে না পারলে ট্যাঙ্কগুলো তাদের বাড়ি নিয়ে নিবে এবং তারা হোমলেস হয়ে যাবে। তার মানে আমেরিকা সামনে প্রচুর হোমলেস হবে, প্রচুর পরিমাণে জবলেস হবে, একটা ক্যাওটিক একটা সোসাইটি দাঁড়াবে। এবং এর বাইরে খারাপ কি ঘটবে? খারাপ ঘটবে হচ্ছে আমেরিকানরা এমনি মাথা গরম এবং তাদের প্রচুর পরিমাণে ওয়েপেন আছে। এবং আমেরিকানরা এমন যে তারা এতদিন অনেক আরামে এসে চলে আসছে আর কি, সোজা কথা বলা যায়। তো এইরকম ধাক্কা যখন একটা ফিল করবে, ধাক্কা যখন পাবে, তখন তারা ডেসপারেট হয়ে যাবে। ডেসপারেট হয়ে আল্লাহ জানে কি করবে। কিছুদিন আগে আসলে একটা সিনেমা দেখছিলাম, ওইটাও একটা কারণ যে ভিডিওটা বানানোর। সিনেমাটার নাম ছিল, হলিউডের সিনেমা, সিভিল ওয়ার। খুবই সুন্দর একটা মুভি। সিভিল ওয়ারের ব্যাপারটা ছিল এরকম যে আমেরিকার কয়েকটা প্রভিন্স তারা স্বাধীনতা চাচ্ছে, আমেরিকা থেকে বার হয়ে যেতে চাচ্ছে, মানে স্বাধীনতা ঘোষণা দিচ্ছে। তো সেই জন্য যে মূল আমেরিকা মানে ফেডারেল গভর্নমেন্ট তাদের সাথে যুদ্ধ, এবং শেষ পর্যন্ত যুদ্ধে তারা জিতে এবং তারা স্বাধীনতা পায়। তো অতদূর যদি নাও যাই, কিন্তু ওটা যেহেতু মুভি, কিন্তু সামনে খুব কেওটিক একটা সময় আসতেছে যখন প্রচুর পরিমাণে দাঙ্গা, লুটতরাজ, মারামারি, গ্যাঞ্জাম, মিছিল, মিটিং, হাবিজাবি এগুলো অনেক হবে। এগুলো প্রচুর পরিমাণে হবে এবং প্রচুর মানুষ গরিব হয়ে যাবে। আর যেহেতু তাদের কাছে অস্ত্র অনেক বেশি, তাই আসলে কি সিচুয়েশন দাঁড়াবে সেটা একটা চিন্তার ব্যাপার আর কি। এটা আসলে মোটামুটি দেশটা যদি এই অবস্থায় যাইতে থাকে তাহলে সিচুয়েশন খুবই ভয়ানক হবে। তো এখন মোটের উপরে এটা হচ্ছে মোটামুটি আমার প্রেডিকশন যে মোটামুটি 3 থেকে 6 মাসের মধ্যে হয়তো এতটা ঘটবে না, কিন্তু হালকা হালকা করে লে অফ হইতে শুরু করবে মানুষজন। কিন্তু মোটামুটি 1 বছরের মধ্যে অনেক মানুষ হয়তো লেড অফ হবে এবং অনেক হোমলেস হবে। আর এখন কথা হচ্ছে যে এটা থেকে সরে আসার কোনো উপায় আছে নাকি? আশা খুবই কম, যদি না ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশন তাদের মধ্যে যদি বোধোদয় না আসে এবং তাদের যে ইকোনমিক পলিসি সেগুলো যদি চেঞ্জ না করে, র্যাডিক্যালি চেঞ্জ না করে, তারা যদি এগুলো অ্যামেন্ড না করে, যে ক্ষতিগুলো তারা করছে, তাহলে মোটামুটি এরকম একটা বড় বলা যে মেলডাউন, আমি এই পুরো ব্যাপারটাকে বলবো মেলডাউন, এই মেলডাউন হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে বলে আমার মনে হয়, এবং এটা আমার প্রেডিকশন। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প কি এই ধরনের কিছু করবে? এটা চান্স আসলে খুবই কম। যেই লোক পোপ মারা যাওয়ার পরে নিজে এআই দিয়ে নিজে পোপ হয় একটা ছবি বানায়, এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারে, সে একটা ব্যাফুন, তার মাথায় কিচ্ছু নাই, তাকে দিয়ে কোনো আশা নাই, একেবারে কোনো আশা নাই, তাকে দিয়ে কোনো আশা নাই। আমি আশা করতেছি না, যদি সে করে তাহলে খুবই ভালো, তাহলে দেশটা বাঁচবে। এখন ব্যাপার হচ্ছে যে আমেরিকার অবস্থা যদি এরকম হয়, এরকম অচিন্তনীয় হয় এবং এভাবে খারাপ হয়, মেলডাউন হয়, তাহলে সেক্ষেত্রে কানাডার উপর কি প্রভাব পড়বে? কানাডার উপর প্রভাব খারাপ পড়বে এই কারণে, ইকোনমিকভাবে যদি অত খারাপ নাও পড়ে, বিশেষভাবে খারাপ পড়বে এই কারণে যে আমেরিকা হচ্ছে একটা পাগলের দেশ। মানে এত বড় একটা দেশ, এত শক্তিশালী, এত পরিমাণে ওয়েপেন, আমি ওয়েপেন 2 সেন্সেই বলতেছি, মানে গভর্নমেন্টেরও ওয়েপেন অনেক বেশি, আবার ব্যক্তি মালিকানার ওয়েপেন অনেক বেশি তাদের। আমেরিকার অনেক ফ্যামিলির বাসায় এক একটা কি বলা যায় অস্ত্রাগার। তো এদের যদি মাথা খারাপ হয়, এরা যদি ডেসপারেট হয় এবং এদের কাফেলা যদি কানাডার বর্ডার পার হয়ে যদি কানাডায় আসতে চায়, তাহলে আসলে কি দাঁড়াবে, এটা একটা বিষয়। আমি আশা করব যে কানাডিয়ান গভর্নমেন্ট আমাদের যে বর্ডার গার্ড বা বর্ডার সিকিউরিটি সেটাকে অনেকাংশে মানে কয়েক ফোল্ড বাড়াবে এবং প্রচুর পরিমাণে আর্ম ফোর্সেস যা লাগে তারা এমপ্লয় করবে। এনিওয়েজ, তো কানাডা তো গেল এটা। এছাড়া সারা পৃথিবীর অবস্থা খারাপ হবে, সারা পৃথিবীর, কারণ আমেরিকা এত বড় একটা অর্থনীতি, এরা যদি টালমাটাল হয়ে যায়, এই অর্থনীতি শ্রিঙ্ক করে, তাহলে সারা পৃথিবীর উপরে প্রভাব পড়বে, সব দেশের উপরেই পড়বে কম বেশি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে ওই দেশগুলো আবার সামলায় নিবে, চায়না হোক, বাংলাদেশ হোক, যেই দেশ আর কি, যেই দেশ, সেই দেশগুলো সামলায় নিবে। তো তারা নিজেদের মধ্যে অ্যালায়েন্স তৈরি করবে বিভিন্ন দেশ, কারণ তাদের বাঁচতে হবে, অলরেডি করতেছে। চায়না আপনার এই ধরেন সিঙ্গাপুর ইত্যাদি মালয়েশিয়ার সাথে অ্যালায়েন্স করতেছে। তো এরকম ছোট ছোট রিজিওনাল অ্যালায়েন্স তৈরি হবে।
পুরো পৃথিবীতে কনজাম্পশন কমে যাবে, মানুষ কনজিউম করবে কম, এটা একটা খুব ভালো দিক। কনজাম্পশন করলে পরিবেশ দূষণ কম হবে, এই ব্যাপারটা আমি খুশি। মানুষের এই অতিরিক্ত কনজিউম করার যে আগ্রহ, অতিরিক্ত যে কনজিউম করতে চায়, সব খাইতে চায়, সব কিছু পাইতে চায়, খালি জিনিস চায়, খালি জিনিস চায়, পুরো বাসা ভরা জিনিস চায়। তো এটাই একটা মূল কারণ হচ্ছে যে আমাদের পৃথিবী এখন এই অবস্থায়। যাই হোক, তো এখন আমেরিকা তারপরে কি ঘটবে, তারপরে হয়তো ভালো হবে বা হয়তো খুব খারাপ হবে। ভালো হইতে পারে, এরকম হইতে পারে যে আমেরিকা পুরাই বরবাদ হয়ে যাবে, একেবারে পুরা কি বলা যায়, একেবারে বিশৃঙ্খল একটা কান্ট্রি হয়ে যাবে, ওটা অনেক বছর থাকবে। গৃহযুদ্ধও লাগতে পারে, হইতে পারে, এটাও হইতে পারে, একেবারে ফালায় দেওয়া যায় না। কিছু কিছু প্রভিন্স হয়তো বা মানে স্টেট হয়তো বা, আমেরিকাতে প্রভিন্স বলে না, স্টেট বলে, স্টেট হয়তো বার হইতে চাবে আমেরিকা থেকে, সেটা নিয়ে তখন টক্কর লাগতে পারে নিজেদের ভিতরে। যদিও বার হইতে চাইলে গণভোট দিয়ে বার হইতে পারা উচিত। মানে ক্যানাডাও যদি কোনো এখন প্রভিন্স বার হয়ে যাইতে চায়, একটা গণভোট দিয়ে যদি ওরা বলে যে আমরা বার হয়ে যেতে চাই, তাহলে ক্যানাডার যে ফেডারেল গভর্নমেন্ট তাদেরকে বার হয়ে যাইতে দিবে। কিন্তু আমেরিকাতে এটা করবে বলে আমার মনে হয় না, আমেরিকাদের মাথা গরম। আর তারপরে আবার হয়তো ভালো হইতে পারে, হয়তো বা আমেরিকার জনগণরা আসলেই জাগবে, যারা এতদিন ঘুমায় ছিল জাগবে, এবং তারা হয়তো বা পুরো ওলটপালট করবে, পুরো সিস্টেমকে দোমরায় মুচড়ায় নতুন হয়তো বা একটা সিস্টেম তৈরি করবে তারা, যে সিস্টেম হচ্ছে বলা যায় যে মৃত্যু সওদাগর হবে না। মানে যে সিস্টেম তাদের জনগণের জন্য কাজ করবে, তারা এখানে যুদ্ধ লাগায় বা এটা সেটা করায়, সেগুলো হয়তো করবে না। হইতে পারে, যদি সেরকম হয় তাহলে তো খুবই ভালো। যাই হোক, এগুলো সবই প্রেডিকশন, এগুলো সবই আমার কল্পনা, পারে যেটা আমার ধারণা যে হয়তো বা ভুল হবে, আমার প্রেডিকশন হয়তো বা ঠিক হবে না, এবং ভুল হইলেই ভালো। আসলে এত বড় একটা দেশ, যত যাই হোক, যতই খারাপ হোক, কিন্তু সাধারণ মানুষ ওখানে প্রচুর, অনেক ভালো মানুষ আছে ওখানে। তো প্রায় 28-30 কোটি মানুষের একটা দেশ, যদি এরকম মেল ডাউন হয় তাহলে সেটা আসলে ভালো হবে না। এই আর কি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।